দেখো সৈকত, আমাদের পাশের ফ্ল্যাটের দিদা বড্ড বিরক্তকর। উফ, ভদ্রমহিলা তো প্রাইভেসি মেনটেনেন্স করতেই জানেন না। যখন তখন বেল বাজিয়ে ঢুকে পড়েন ফ্ল্যাটে, তারপর আমায় রান্না শেখাতে লেগে যান, অথবা আমার ঘর গোছাতে শুরু করেন। ওনার কি কেউ নেই? সৈকত একটু বিষণ্ণ গলায় বলল। আছে নন্দিতা, ওনার মেয়ে জামাই আছে। ওরা ব্যাঙ্গালোরে থাকে, দুজনেই সার্ভিস করে। এখানেই এসেছিল সেই মাস 6 আগে। নন্দিতা কফির মগটা সৈকতের সামনে নামিয়ে দিয়ে বলল। তা উনি তো ওখানে গিয়ে থাকতেই তো পারেন। সৈকত বলল, না, উনি থাকবেন না, গিয়েছিলেন মাসখানিকের জন্য। ফিরে এসে বললেন, সৈকত চলে এলাম। আমার এই ফ্ল্যাট জবরদখল হয়ে যাবার ভয়ে। আমার কাছে চাবি ছিল ওনার ফ্ল্যাটের। একটু রাগ হয়েছিল, বলেছিলাম, কেন দিদা, জবরদখল হবে কেন? চাবি তো আমার কাছে ছিল। উনি বললেন, আমার মেয়ে বলেছে থাকবে না, যখন তখন বেছে দেব। তাই তড়িঘড়ি পালিয়ে এলাম। মেয়ে জামাইয়ের সংসারে বিশেষ পাত্তা পাইনি। নন্দিতা বলল, সবই বুঝলাম, কিন্তু ভদ্রমহিলার তো প্রায় 75 বছর বয়স হলো। এখন এভাবে একা থাকাটা ঠিক? নন্দিতা সৈকতের বিয়ে হয়েছে মাত্র 8 মাস। এর আগে অবশ্য 3 বছর প্রেমের ইতিহাস আছে। সৈকত কর্পোরেট কোম্পানিতে জব করে, আর নন্দিতা মর্নিং শিফটে একটা কিডজি স্কুলে পড়ায়। সৈকত এই ফ্ল্যাটটা কিনেছে বছর 1.5 হলো। নন্দিতা বিয়ের আগে বার 3 এসছে সাজানো গোছানোর জন্য। তখন বুঝতে পারেনি পাশের বাড়ির বয়স্ক মহিলা এতটা বিরক্তিকর উদ্যাপন করবে। ভেবেছিল দুজনের পুতুল খেলার সংসার আস্তে আস্তে সেজে উঠবে নির্জনে। এমনকি নন্দিতা নিজের মা বাবাকেও বলেছে, আমরা সব শিখে নেব, তোমরা এত টেনশন করো না। সৈকতের দেশের বাড়ি দুর্গাপুরে, সেখানে এখনো যৌথ পরিবার। 2 কাকা, সৈকতের মা বাবা, কাকিমারা, সে এলাহি কাণ্ড। নন্দিতার বেশ ভালোই লেগেছে ওখানে হইচই করে কাটাতে দিন 4। কিন্তু নন্দিতা একটু নির্জনতা পছন্দ করে। হুট করে নিজের একান্ত ব্যক্তিগত বিষয়ে যে কেউ এন্ট্রি দিতে সে রাজি নয়ও। সৈকত বলল, তোমার 2 দিনের অভ্যাস হয়ে যাবে, বুঝলে? উনি এমনিতেই মানুষ খুব ভালো। আমি যখন একা থাকতাম, তোমায় তো বলেছি, প্রায় এটা ওটা খাবার নিয়ে দিয়ে যেতেন। নন্দিতা বিরক্তির ঢঙে বলল, আসলে তুমি বাড়িতে থাকতেই কখন? আমি স্কুল থেকে 11টার মধ্যে ফ্ল্যাটে ঢুকে যাই। তখন থেকে ওই মৈত্রী দেবীর অত্যাচার শুরু হয়। আজ আমায় মোচার ঘন্ট শেখাতে এসেছিলেন, 1 ফালি মোছা নিয়ে। সৈকত হেসে বলল, তার মানে কি ডিনারে মোচার ঘন্ট পাবো নন্দিতা? নন্দিতা আরও রেগে গিয়ে বলল, ওনার বাড়িতে গিয়েই থাকো না, সব রেঁধে খাওয়াবেন। আবার নিজের একটা ঝকঝকে স্বর্ণচারী শাড়ি নিয়ে এসে আমায় বললেন, এটা পরে একদিন ঘুরে আসবি আমার নাতির সঙ্গে। এসব অরিজিনাল জিনিস আর পাবি না। ভাবো তো কি সমস্যা, আমি নাকি ওই শাড়ি পরে ঘুরতে যাব? এমনিতেই আমি শাড়ি হ্যান্ডেল করতে পারি না। সৈকত মুখ টিপে টিপে হেসে বলল, এত রাগ করো কেন, ইগনোর করো। নন্দিতা বলল, আমি পারি না সৈকত এইভাবে ইগনোর করতে। হয় তুমি ওনাকে ডাইরেক্ট কিছু বলবে, না হলে আমি বলবো। ওহ, তুমি তো আবার কিছু বলবে না। সকলের কাছে ভালো হয়ে থাকবে। আমিই বলে দেব ওনাকে যে আমার একটু প্রাইভেসি দরকার হয়। এমন হুটহাট আসবেন না, যে ভাববে। সৈকত কিছু না বলে ল্যাপটপটা খুলে বসলো। মৈত্রী দিদা তো মাই ডিয়ার মানুষ। দাদু রেলের ইঞ্জিনিয়ার ছিলেন, কত জায়গা ঘুরেছেন উনি। এসব অভিজ্ঞতার কথা গল্প করেন, শুনতে তো মন্দ লাগে না সৈকতের। তাতে নন্দিতা এত রেগে যাচ্ছে কেন? এই বিশাল কমপ্লেক্সের ফ্ল্যাটগুলোতে কেউ কারোর গেটে নক দিয়ে না বললেই চলে। যে যার নিজের মতো, কেউ কারোর খোঁজ নেয় না। যৌথ পরিবার থেকে আসার পরে সৈকতের কেমন একলা লাগতো প্রথম। তখন দিদাই যেচে এগিয়ে এসেছিলেন, নিজের গল্প জুড়েছিলেন। আসলে দাদুর নাকি বছর 2 আগে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনেছিলেন। তাই নিয়ে দিদার সঙ্গে ঝগড়াও হয়েছিল। দিদা বলেছিলেন, না আছে উঠোন, না আছে নিজস্ব ছাদ,
এর নাম নাকি বাড়ি। দাদু বলেছিলেন, এত বড় বাড়ি কে দেখবে মৈত্রী? এই ফ্ল্যাট কেনার মাত্র 2 মাসের মাথায় দাদু মারা যান। মোটা সুদ পান দিদা, তাতেই ওনার ভালোই চলে যায়। কিন্তু আক্ষেপ একটাই, এ চত্বরে কথা বলার কেউ নেই, কেউ কান খুলে গল্প করে না। সৈকতকে খুব ভালোবাসেন দিদা। ও ভেবেছিল নন্দিতার সঙ্গেও ভালো বন্ডিং হয়ে যাবে, কিন্তু এমন যে হবে কে জানতো। নন্দিতা আজ ভেবেই নিয়েছে ওই ভদ্র মহিলার অত্যাচার গত 8 মাস ধরে অনেক সহ্য করেছে, আর নয়, এবারে বলতেই হবে। স্কুলে যাবার মুখেই মৈত্রী দিদা বললেন, হ্যাঁ রে, আজ রাখির দিনেও তোর ছুটি নেই? যত সব বিদেশি স্কুলে পড়াস, আমাদের সব কালচার উড়ে গেল। নন্দিতা একটু বিরক্তি হয়েই বলল, সকলের তো আর আপনার মতো এমন অঢেল সময় নেই দিদা, এখন সবাই ব্যস্ত। দিদার মুখে অনাবিল হাসি, তা যা বলেছিস, আমরা তো অফুরন্ত সময়, স্কুলে দেরি হয়ে যাবে বলেই কথা না বাড়িয়ে ছুটল নন্দিতা। ফিরে এসে বুঝিয়ে বলে দেবে ওনার এই সবেতে কথা বলা একেবারেই পছন্দ করছে না। সৈকতের ঘুম ভাঙল বেলের আওয়াজে। নন্দিতা ডেকে দিয়ে গেলেও আরেকটু ঘুমিয়ে পড়েছিল সৈকত। বোধহয় রক্তাপিসি এলো কাজ করতে। দরজাটা খুলতেই এক মুখ হেসে দিদা বললেন, তাড়াতাড়ি স্নান করে আমার বাড়িতে আয়, আজকে দরকার আছে। সৈকত একটু হকচকিয়ে বলল, কেন দিদা, কেউ এসছে? আমায় তো একটু পরেই অফিস দৌড়াতে হবে। দিদা বললেন, তোর বেশি সময় নেব না আমি। স্নান করে দিদার ঘরে ঢুকতেই একটা চমকে গেল সৈকত। দিদা বললেন, নে নে বস। উঠ, আবার সোফায় বসবি না, মাটিতে আসন পেতে দিয়েছি, বস। আসনে বসতেই দিদা থালায় সাজিয়ে গরম গরম লুচি, তরকারি, মিষ্টি এনে দিলেন। হাতটা টেনে নিয়ে একটা রাখি পরিয়ে বললেন, তোর কি পছন্দ হবে না হবে বুঝতে পারিনি, তাই কিছু কিনিনি। এইখানে কয়েকটা টাকা আছে, তুই পছন্দ মতো কিনে নিস। সৈকত বলল, এ মা, আগে বললে না কেন? তাহলে আমিও তোমার জন্য গিফট আনতে পারতাম। দিদা হেসে বললেন, ধুর পাগল, আমার কি আর জিনিসের অভাব আছে রে? ভোগ করার লোকই নেই। তুই বরং আমায় একদিন কলকাতায় একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাস। আগে তোর দাদুর সঙ্গে কয়েকবার গেছি। সৈকত ঘাড় নেড়ে বলল, কবে যাবে বলো, নিয়ে যাব। দিদার দেওয়া খামটা খুলে দেখল 5,000 টাকা দিয়েছে দিদা। এত কেন বলতেই দিদা বললেন, একটা ভালো শার্ট প্যান্ট কিনবে। নন্দিতা বাড়ি ফিরে ফ্ল্যাটের চাবি ঘোরাচ্ছিল। যথারীতি দিদা বেরিয়ে এলেন। কান বটে মহিলার। কি রে ফিরলি? চেঞ্জ করে একবার আমার ঘরে আসিস তো। নন্দিতা মুখের ওপর বলতেই যাচ্ছিল, এখন সময় হবে না দিদা, কিন্তু ওনার হাসি মুখটা দেখে তাকিয়ে ঠিক বলা হলো না। ফ্রেশ হতেই আবার বেল, কিরে আয়। নন্দিতা ওনার ফ্ল্যাটে ঢুকতেই দেখল সামনে একটা আসন পাতা, তার পাশে একটা থালায় চন্দন আর রাখি রাখা আছে। নন্দিতার কোনো ভাই নেই, ওরা 2 বোন। ছোটবেলায় খুব মন খারাপ করত এই সব দিনে। মনে হতো কাউকে কেন রাখি পরাতে পারবে না ও। অন্যের হাতে রাখিগুলো দেখে পরতেও ইচ্ছে করত। দিদা বললেন, হ্যাঁ রে, দাঁড়িয়ে আছিস কেন? বস আসনে। নন্দিতা বসতেই কপালে চন্দনের টিপ পরিয়ে ওনার পরিচারিকা শ্যামলীকে বললেন, খাবারের থালাটা নিয়ে আয়। নন্দিতার হাতে রাখি পরিয়ে বললেন, তোর কর্তা মনে করলো সে একাই বুঝি আমার আদর পাবে, পুরুষ বলে। উফ, তুইও আমার নাতনি, তুই কেন পাবি না? এই নে, এটা তোর গিফট, পছন্দ মতো কিনে নিবি কিছু। সৈকতের মতন ওকেও একই টাকা দিয়েছেন দিদা। নন্দিতা নিতে অস্বীকার করেছিল বলে দিদা অভিমানী গলায় বললেন, তার মানে আমি তোদের আপন ভাবলেও তোরা আমায় পর ভাবিস? নন্দিতা আর না করতে পারেনি। আদরে মানুষ নন্দিতাও হয়েছে, কিন্তু এভাবে কোনো অনুষ্ঠানে ওকে আলাদা করে বসিয়ে সামনে খাবারের থালা ধরিয়ে দেওয়া হয়নি সেভাবে। এইগুলো তো ছেলেদের প্রাপ্য বলেই জানতো নন্দিতা। অজান্তেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল নন্দিতার। দিদাকে প্রণাম করে নিঃশব্দে বেরিয়ে এলো। বিরক্তিকর মহিলা আজ ওর অন্তঃস্থলের খুব কোমল একটা জায়গা ছুঁয়ে গেলেন। সৈকত অফিস থেকে এসেই বলল, নন্দিতা, একটা সুযোগ পেয়েছি,
চলো দুদিনের জন্য ঘুরে আসবে। নন্দিতা বলল, কোথায় গো? ডুয়ার্স যাব। বেরোনোর আগে দিদা এসে এক কৌটো নাড়ু ধরিয়ে দিয়ে বললেন, ওই ছুরি, তোর বিয়ের মতন করে বেড়াতে যাচ্ছিস তোরা, তাই কিছু তো করে দিতে পারলাম না রে। সৈকত বলল, বলো তোমার জন্য কি আনবো ওখান থেকে? দিদা হেসে বললেন, একটা গরম চাদর আনিস, সবাইকে যেন উষ্ণতা দিতে পারি। দিন তিনেক পরে বেরিয়ে ফিরল ওরা, কিন্তু ওদের চাবি খোলার আওয়াজে দিদা বেরোলো না। সৈকত ব্যাপারটা খেয়াল না করলেও নন্দিতা করল। ক্লান্ত হয়ে রাতের খাবার অর্ডার করল। ডেলিভারি বয় বেল বাজলেই দিদা বেরিয়ে এসে বলতেন, যত উল্টোপাল্টা খাস তোরা, যখন লিভারের রোগ ধরাবে বুঝবি। এখন রক্ত গরম, তাই এখন বুড়ির কথা মনে ধরছে না। নন্দিতা বিরক্ত হয়ে সৈকতকে বলেছিল, আমরা কি নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডারও করতে পারবো না? উফ, লাইফটা জাস্ট হেল করে দেবে এই মহিলা। আজ দিদা দরজা খুললেন না, কিছুই বললেন না। ফুড ডেলিভারি বয় ডেলিভারি দিয়েও চলে গেল। তবুও নন্দিতার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সৈকতকে বলতেও পারছে না। ও হয়তো বলবে, কেন, তুমিই তো এটাই চাইতে। তাহলে এখন অনেক রাত হয়েছে, কাল সকালে উঠে আগে খোঁজ নিতে হবে দিদার। তবে ফ্ল্যাটের মধ্যে আলো যখন জ্বলছে তখন দিদা যে আছেন সেটা বেশ বুঝতে পারছে। ভোরবেলা উঠে স্কুল যাওয়ার আগেই তাড়াহুড়ো লেগে গেল নন্দিতা। বেরিয়ে দেখল দিদা গেটে নেই। সাবধানে যাস, কলকাতার রাস্তা, যা গাড়ি বেরোচ্ছে, স্কুটি করে যাস, আবার বড্ড চিন্তা হয় রে। এসব আজ কেউই বলল না। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা। নন্দিতা স্কুল থেকে ফিরেই দিদার ফ্ল্যাটে বেল বাজালো। দরজা খুলল একটা বছর 22-এর মেয়ে। মেয়েটি বলল, কাকে চাই? নন্দিতা ইতস্তত করে বলল, দিদা নেই? মেয়েটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আছে, আসলে আজ আমরা দিদাকে নিয়ে চলে যাচ্ছি তো, তাই গোছগাছ ব্যস্ত আছে। নন্দিতার গলা পেয়ে বিষণ্ণ মুখে বেরিয়ে এলেন দিদা। অবসাদগ্রস্ত মুখে হাসি টেনে বললেন, তোরা যেদিন বেড়াতে গেলি সেদিন রাতে শরীরটা একটু খারাপ লেগেছিল, তাই শ্যামলী আমার মেয়েকে ফোন করে বলেছে, তাই ওরা এসছে আমায় নিয়ে যেতে। কি করব বল, নিজেদের শরীরের জুত না থাকলে কার ভরসাতেই বা থাকবো এখানে। তোরা ভালো থাকিস, আমার নাতি এলে একবার দেখা করে যেতে বলিস। নন্দিতার মনে হওয়া উচিত ছিল, যাক আপদ বিদায় হলো। এবার শুধুই পারবেশি, একান্ত নিজস্ব সময়ে কেউ আর গল্প করতে আসবে না। কিন্তু কেন জানি না মনটা আজ বড্ড খারাপ লাগছে। নন্দিতা কি নিজেকে চেনে না ভালো করে? সৈকত দেখা করে এলেন দিদার সাথে, ওরও মনটা খারাপ। দিদা চলে গেছেন, ওনার ফ্ল্যাটে তালা ঝোলানো আছে। নন্দিতার বেল আর অসময়ে বাজে না, কেউ আর গেটে দাঁড়িয়ে বলে না, দুর্গা দুর্গা সাবধানে যাস, অথবা কেউ মন্তত্তার আমলের বালুছুরি বা স্বর্ণছুরি সারিয়ে এনে বলে না, এটা পরে ঘুরে আসিস তোর কর্তার সঙ্গে, অথবা মোচা কিংবা কচুর শাকের বাটি দিয়ে দাঁড়িয়ে বলে না, খেয়ে দেখিস রে ছুরি, তোদের ওই পিজাকে হার মানাবে। এটাই তো চেয়েছিল নন্দিতা। কতবার নিজেকে পাই বেশি নষ্ট হয়ে বলে নালিশ করেছে সৈকতের কাছে। তাহলে মাত্র 7 দিনেই কেন এমন হাঁপিয়ে উঠছে ও? একাকিত্ব এমন নিষ্ঠুর হয় ওর আগে জানা ছিল না তো। যেগুলো অবাঞ্ছিত লাগতো একদিন সেগুলোই পাওয়ার জন্য মন কেমন করছে। প্রায় মাস 6 হলো আবারও দিদার ফ্ল্যাটের সামনে গাড়ি এসে দাঁড়ালো। দিদা নামলেন, সঙ্গে ওনার মেয়ে। দিদা এসেই হাঁক পারলেন, ওরে ও নন্দিতা, কোথায় গেলি রে? বুড়ি চলে গেছে বলে আনন্দে নাচছিলি তো? ভেবেছিলিস আমার নাতিকে নিয়ে খুব প্রেম করবি, ওটা হচ্ছে না। দিদার ডাক শুনেই হু হু করে কেঁদে ফেলল নন্দিতা। মনে হলো আবার বুঝি এই কমপ্লেক্সে প্রাণ ফিরে এলো। আবার সেই সাবধানে যা শুনতে পাবে, আবারও সেই ওরে বাইরের খাবার এত খাস নেই, রোগে পড়বি, দুটোতে এমন শাসন শুনতে পাবে। আবারও দিদাকে লুকিয়ে রাতে ডিস্কো ডেকে যাওয়া মজা পাবে। আবারও দিদার কাছে ধরা পড়ে জিভ কাটবে সৈকত।
আজ সকাল সকাল নন্দিতা আর সৈকত দুজনেই স্নান সেরে দিদার ফ্ল্যাটে বসে আছে। আরেকটা রাখি বন্ধন অনুষ্ঠান। দিদা দুজনের হাতে রাখি পরিয়ে দিয়ে বললেন, চল আজ তোদের ওই ছাই পাস খেয়ে আসি, চল গাড়ি বুক কর, বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে। দাদুর ছবির দিকে তাকিয়ে বললেন, আজ বুড়োর টাকায় আমরা খুব খুব খাবো বুঝলি। নন্দিতা বলল, এটা হবে না দিদা, আজ আমি খাওয়াবো তোমায়। রেস্টুরেন্টে বসে নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিদা বললেন, তোর মেয়ে হতে বড় শখ হয়, এই বুড়ি মরলে তবে বাচ্চা নিবি বুঝলি। অসময়ে অসময়ে 3 বন্ধুর রাখি বন্ধন সেলিব্রেশন চলছে। দিদা চিকেন স্যাটে মুখে দিয়ে বললেন, হ্যাঁ রে, বিধবা মানুষ মাংস খাচ্ছি, পাপ হবে না তো। সৈকত বলল, আমি ঠাকুরকে বলে দেব আমি জোর করে খাইয়েছি, দিদার দোষ নেই। দিদার মুখে তৃপ্তির হাসি, একাতিত্বের যন্ত্রণায় কাতর মুখে একরাশ মেঘমুক্ত হাসি দিয়ে দিদা তাকিয়ে দেখছেন চারপাশ। দিন 10 পরে ভোরের দিকে আচমকায় ঘুমটা ভেঙে গেল নন্দিতার। পরিষ্কার দেখল দিদা দাঁড়িয়ে আছেন ওর বিছনার সামনে। ফিস ফিস করে বললেন, তোর মেয়ে হতে বড্ড শখ হয়। সৈকতকে টেনে তুলল নন্দিতা। দিদার ঘরে বেল বাজতেই ঘুম চোখে শ্যামলিদি দরজা খুলল। নন্দিতা হাসফাস করে বলল, দিদা কোথায়? শ্যামলিদি বলল, কোথায় আবার, ঘুমাচ্ছে। সৈকত ফিস ফিস করে বলল, পাগলামি করো না নন্দিতা, ওটা তোমার স্বপ্ন ছিল। নন্দিতা সোজা দিদার ঘরে ঢুকে ডাকলো দিদাকে, কোনো সাড়া নেই। সৈকত ডক্টরকে কল করলো। ডক্টর এসে জানালেন ম্যাসিক অ্যাটাক, ঘুমের মধ্যে। দিদার মেয়ে, জামাই, নাতনি সবাই এসছে। পারলৌকিক কাজ মিটল দিদার। ফ্ল্যাট ফাঁকা ফাঁকা, নন্দিতা আর সৈকতের মনটাও। শূন্যতা ঘিরে ধরছে নন্দিতাকে। মনমরা নন্দিতা শূন্য চোখে তাকিয়ে থাকে বদ্ধ ফ্ল্যাটের দরজার দিকে। সৈকত লাফাতে লাফাতে এসে বলল, নন্দিতা, দিদা আসছেন, আমাদের কাছেই আসছেন। নন্দিতা মুচকি হেসে বলল, তার মানে রিপোর্ট পজিটিভ তাই না? ওই বুড়ি আমাদের ঘাড় থেকে নামবে না। নন্দিতার অবচেতন মন যেন স্পষ্ট শুনল, তোর মেয়ে হতে মন চায়। কিছু কিছু বন্ধনের শিখর বড্ড গভীরে প্রবেশ করে, সে বন্ধন হোক চিরস্থায়ী। নন্দিতা মনে মনে বলল, মেয়ে হলে নাম দেবে মৈত্রী, আর ছেলে হলে হবে মৈত্রীয়। কলমে অর্পিতা সরকার, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না যেন।